কর্মসংস্থান বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা সহ ৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিএনপির ইশতেহার। নির্বাচনে জয়ী হলে এককভাবে গঠন করবে সরকার, রয়টার্সকে তারেক রহমান। আজ উত্তরের ৩ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। জনসভাস্থলে নেতাকর্মীর ঢল। দাঁড়িপাল্লার প্রচারণায় হবিগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, লোকে লোকারণ্য। রাজনৈতিক সরকার ব্যবস্থায় আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়ে শঙ্কা। অর্থ লোপাট বন্ধে দলগুলোর জোরালো অঙ্গীকার দাবি। সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে এক মেরুতে থাকার তাগিদ। এবং বাংলাদেশকে ছাড়াই আজ শুরু টি-20 বিশ্বকাপ। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। নানা বিতর্কে আয়োজন নিয়ে চাপে আইসিসি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমবে না, বরং বাড়বে কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড, জুলাই সনদ বাস্তবায়ন, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি সহ ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে দলটি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান জানান, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটবে বিএনপি। তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। কোন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঘোষণাও করলেন নির্বাচনী ইশতেহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে বাংলাদেশ, এই মূল দর্শন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিও দেন। একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। বিকেল 4টার আগে দলীয় ইশতেহার ঘোষণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে জানিয়ে ইশতেহারে 9টি বিষয়ের উপর প্রাধান্য দেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সহ প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। গার্মেন্টসের বাইরে আরও নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরও বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরও কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। মা বেগম জিয়া ও নিজের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আর কেউ যেন বিচার বিভাগের নির্যাতনের শিকার না হয়, তাই সরকারে গেলে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর বিএনপি। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি,
তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি হয়রানি বন্ধে নানা পরিকল্পনার কথা জানান তারেক রহমান। যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক দেশি এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠান তৈরি করা, বিনিয়োগ করা, বিনিয়োগের মধ্যে শিল্প এবং শিল্প প্রতিষ্ঠান তৈরি করা। কারণ বিনিয়োগ করলে প্রত্যেকটি নাগরিকের আয় যত বাড়বে, রাষ্ট্রের আয়ও তত বাড়বে। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের স্বার্থ আগে প্রাধান্য দেবেন তারা। জানান, প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের কথা দেন বিএনপি চেয়ারম্যান। যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। মানুষের ভাগ্য উন্নয়ন ও নতুন দেশ গঠনে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে আবারও দেশবাসীর সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতি যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছেন তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। বলেন, জামায়াতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জামাতের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে? সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে। জামাতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. রয়টার্স জানায়, এই নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, নেতৃত্ব ছত্রভঙ্গ। দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ দ্বৈরথ ভেঙে এখন মূল লড়াই বিএনপি বনাম জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। 2001 থেকে 6 সালে একসঙ্গে সরকার চালালেও এবার সেই সমীকরণে ফিরতে নারাজ তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুলও আগেই বলেছেন, জামাত বিএনপি নেতৃত্বাধীন সরকারে থাকবে না। এমনকি পররাষ্ট্রনীতিতে বড় কোনো একমুখী ঝুঁকির ইঙ্গিত দেননি বিএনপি চেয়ারম্যান। ভারতের সঙ্গে টানাপোড়েন, চীনের বাড়তি আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে বা যারা উপযুক্ত প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। অর্থনীতি ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এছাড়া শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, has the right to do politics. রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন। Bring business. নাদিম মারজান, সময় সংবাদ। আজ উত্তরের 3 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে জনসভাস্থলে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, তারেক রহমান দীর্ঘদিন পর আসছেন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায়। তিনি আজকে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে, এবং এখনই কিন্তু আসলে লোকারণ্য পুরো মাঠটি কিন্তু আসলে ঠাকুরগাঁও জেলা, পাশে পঞ্চগড়, নীলফামারী, এই 3 জেলার
বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু পুরো জায়গা জুড়ে আসলে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে বিএনপির পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে, ধানের শীষ হাতে তারা এই জায়গাটিতে এসেছেন এবং দারুণভাবে কিন্তু উচ্ছ্বসিত এই জনপদের মানুষ। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই এলাকার সন্তান এবং তিনি এই ঠাকুরগাঁও 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ধানের শীষ নিয়ে এবং একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর এই ঠাকুরগাঁওয়ে আসেন। এই দুয়ে মিলে কিন্তু এই পুরো জায়গা বিস্তৃত যে মাঠ, ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠ, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গা জুড়ে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন। ভোর থেকে কিন্তু আসলে তারা এখানে উপস্থিত হয়েছেন। বেলা 11:30 নাগাদ তারেক রহমান এই মাঠে এসে পৌঁছবেন। তিনি ঢাকা থেকে নীলফামারী সৈয়দপুর বিমানে আসবেন এবং তারপরে হেলিকপ্টার যোগে এখানে আসবেন। এর পরবর্তীতেই বক্তব্য রাখবেন নীলফামারীতে, তারপরে দিনাজপুরের বিরামপুর। অর্থাৎ আজকের দিনে তিনটি, এই পাশাপাশি উত্তরবঙ্গের 3টি জেলায় তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং এই নির্বাচনী জনসভার এই যাত্রায় এবার কিন্তু উত্তরবঙ্গে তিনি দ্বিতীয়বারের মতো আসছেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে বক্তব্য রাখবেন এবং সেখান থেকে আসলে উত্তরবঙ্গ নিয়ে যে উন্নয়নের রূপরেখা রয়েছে আর সেটি পরিকল্পনা জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা জানি গতকালই ইশতেহার প্রকাশ করা হয়েছে বিএনপির, সেই ইশতেহারের কথাগুলো আসলে আবার এই জনপদের সামনে তিনি তুলে ধরবেন। ফ্যামিলি কার্ডের কথা তিনি যেমন বলছেন তিনি এই জনসভায়, কৃষি কার্ডের কথা বলছেন, কৃষি প্রধান এলাকা এই উত্তরবঙ্গ, সেখানকার মানুষের জন্য বিএনপির যে প্রস্তাবনা রয়েছে, যে রূপরেখা রয়েছে, সেসব কথাও কিন্তু আসলে তারা একটা বলবেন। একই সঙ্গে এই ঠাকুরগাঁওয়ে মানুষের বেশ কিছু দাবি রয়েছে, স্বাস্থ্য সেবা যাতে করে আরও বাড়ে, বিমানবন্দর যেটি রয়েছে সেটি চালু করা ঠাকুরগাঁওয়ে, এমন বেশ কিছু দাবিও কিন্তু রয়েছে। তারা প্রত্যাশা করছেন সেসবও আসলে তারা বাস্তবায়িত হবে বিএনপি ক্ষমতা এলে এবং আজকের এই জনসভা থেকে আসলে তারা সেই প্রতিশ্রুতিটি পেতে চান। ঠাকুরগাঁও থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এদিকে সিলেট বিভাগীয় সফরে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে হবিগঞ্জে নিউফিল্ড মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটের হবিগঞ্জ থেকে আজ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে সিলেট বিভাগীয় সফর সেটি শুরু হবে। সিলেট এই নিউফিল্ড মাঠে সকাল 11টার কিছু পরে তিনি আসবেন বলেই আমরা জেনেছি এবং এই নিউফিল্ড মাঠটির আগেকার নাম ছিল কিন্তু জেলা পরিষদ মাঠ এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই জনসভা স্থল এক প্রকার লোকে লোকারণ্য হয়ে গেছে। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম এখানে আগত একাধিক ব্যক্তিদের সাথে, তারা বলেছেন যে অনেকে কিন্তু আশেপাশের নানা উপজেলা থেকে বেশ ভোরেই আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কথা শোনার জন্য এখানে চলে এসেছেন। আমরা যে বিষয়টি জেনেছি যে আজ দিনব্যাপী তিনি সিলেটের নানা জায়গায় কিন্তু একাধিক জনসভায় অংশ নেবেন এবং সবশেষ তিনি বিকেলে সিলেট মহানগরীতে একটি জনসভায় অংশ নেওয়ার মাধ্যমে তার এই যে সিলেটে দিনব্যাপী নির্বাচনী সফরের কর্মসূচি শেষ করবেন এবং আজকে তার এই সিলেটের কর্মসূচি এর মাধ্যমেই কিন্তু ঢাকার বাইরে তার নির্বাচনী যে প্রচারণা সেটির পর্দা নামতে যাচ্ছে এবং তিনি কিন্তু এই হবিগঞ্জের পর কুলাউড়াতে একটি জনসভা অংশ নেবেন এবং তারপর সিলেট মহানগরীতে তিনি তার যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ, সেই মাদ্রাসা মাঠে তিনি কিন্তু একটি জনসভায় অংশ নিয়ে তার এই যে নির্বাচনী প্রচারণা সিলেটে সেখানে তিনি আজকের মতো শেষ করবেন এবং তার পরবর্তীতে বাকি যে কটা দিন আসলে নির্বাচনী প্রচারণার আছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সরকারের পক্ষ থেকে, সে কদিন তিনি রাজধানীতেই কিন্তু তিনি নানা কর্মসূচিতে অংশ নেবেন বলে আমি জেনেছি। আমরা যে বিষয়টি আসলে আরো জেনেছি যে এই সিলেটের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকা থেকে আকাশপথে হবিগঞ্জে আসবেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ যে নিউফিল্ড মাঠ, সেই মাঠ থেকে আজকে ডাক্তার শফিকুর রহমানের জনসভার সর্বশেষ খবর। হবিগঞ্জ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। সময় সংবাদে আরও থাকছে। জানুয়ারি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তৈরি পোশাক রফতানি। 40% প্রবৃদ্ধি হিসেবে চলতি মাসে এসেছে $3 বিলিয়ন অর্ডার। বন্দরে স্থবিরতা নিয়ে উদ্বেগ। দেড় দশক আর্থিক প্রতিষ্ঠানে একযোগে লুটপাট চালায় ব্যবসায়ী ও রাজনৈতিক। বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও
নতুন করে প্রশ্ন উঠছে, আসন্ন রাজনৈতিক সরকার ব্যবস্থায় কতটা সুশাসনে থাকবে এসব প্রতিষ্ঠান। গ্রাহকদের দাবি, নতুন কোনো শকুনের চোখে নজর যেন না লাগে ব্যাংক খাতে। এক্ষেত্রে অর্থ লোপাট বন্ধে রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গীকার থাকার কথা বলছেন অর্থনীতিবিদরা। ভবিষ্যতে দায়িত্বশীল ভূমিকা না থাকলে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না বলছেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশের ব্যাংকপাড়া খ্যাত রাজধানীর মতিঝিল। সময়ের ব্যবধানে এ পাড়ায় ঢের বেড়েছে চাকচিক্যময় অবকাঠামোর আস্ফালন, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রয়েছে জমাকৃত অর্থ লোপাটের চাপা কান্না আর হাহাকার। মূলত আওয়ামী সরকার 9 থেকে 24 টানা 15 বছরের রাজত্বে ঘুণে ধরা এক খাত হিসেবে পরিণত করে দেশের ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানকে। হিসেবে সফটওয়্যারে লাখ লাখ কোটি টাকা দেখালেও লুটপাট হয়েছে বিশাল একটি অংশ। কোমর ভাঙা আর্থিক খাতকে সোজা করে দাঁড়িয়ে দেওয়ার ধাপে যখন অন্তর্বর্তী সরকার, তখন দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ নির্বাচন। আসন্ন নির্বাচিত সরকার কতটা হাল শক্ত করে ধরে এগিয়ে যাবে, নাকি রাঘব বোয়ালদের খপ্পরে আবারও 9-6 পড়বে ব্যাংক নন ব্যাংকের কোষাগার, তা নিয়ে শঙ্কিত গ্রাহকরা। আমরা যদি ব্যাংকে টাকা রাখি, এখন বড় বড় রাঘব বোয়ালেরা যদি টাকাটা তুলে নেয়, তাহলে তো আমরা গ্রাহক, আমরা তো সমস্যার মধ্যে পড়ব। যে সরকারই আসুক, যখন একটা রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে, এই অর্থনৈতিক সেক্টরটা বা ব্যাংকিং সেক্টরটা যাতে সৎ এবং নিরপেক্ষ থাকে। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করেন, দেশ ও অর্থনীতির স্বার্থে নিজ নিজ মেরুতে থাকতে হবে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনতা ব্যাংক এই লুটপাটে। খেলাপির যে কালচার তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, সেইখান থেকে বের হয়ে আসতে চাইলে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। স্বাধীনভাবে কাজ করতে পারে, অবশ্যই ব্যাংকের যে দুর্বল পয়েন্ট যেগুলো আছে, ব্যাংকের দুর্বলতা যেখানে যেখানে আছে, সেগুলো কাটায় উঠতে পারবো আমরা। নির্ধারিত ছকের বাইরে যাবে না ব্যাংক খাত। রাজনৈতিক দলগুলোর কাছে দরকার এমন প্রতিশ্রুতি, মনে করেন অর্থনীতিবিদরা। বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, তাদের যে সুপারিশমালাগুলো আছে, সেগুলো যাতে হচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকার এটা সচল রাখেন, এটা আমাদের কাছে প্রত্যাশা। সাথে সাথে এটাও আমরা চাইবো যে জনগণের এই প্রত্যাশার সাথে তারা যাতে আসলে কোনো ধরনের বিরূপ কোনো আচরণ না করেন। মেজর যে পলিটিক্যাল পার্টি যারা আছে, তাদের নির্বাচনী ইস্তেহার যেটা, সেই ইস্তেহারের ভিতরে আসতে হবে যে পিছনের ঘাটাঘাটি না করে সামনে কিভাবে যাব নিয়ম মাফিক। প্রতিটি রাজনৈতিক সরকারের আমলেই ব্যবসার নামে কম বেশি লুটপাট হয়েছে আর্থিক প্রতিষ্ঠানে রাখা সাধারণ মানুষের অর্থ। গণ অভ্যুত্থান পরবর্তী আসন্ন নির্বাচিত সরকার আর্থিক খাতের কতটা সুশাসন নিশ্চিত এবং অর্থের সঠিক ব্যবহারের ভূমিকা রাখবে, তার দৃশ্যমান বাস্তবায়ন দেখা অপেক্ষায় সাধারণ মানুষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে। সময় বেঁধে দিয়ে বিমান হামলা, গাজায় আশ্রয় কেন্দ্র ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সুপেয় পানির সংকটে স্বাস্থ্যগত বিপর্যয়ের শঙ্কা। দেখছেন সময় সংবাদ। অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে তৈরি পোশাক রফতানি। চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ রফতানি আয় এসেছে গত জানুয়ারিতে 3.61 বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি 40% প্রবৃদ্ধি হিসেবে চলতি মাসের অর্ডার এসেছে 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তবে বন্দরের স্থবিরতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে গার্মেন্টস ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 3.96 বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থবছর শুরু হলো। পরবর্তী মাসগুলো শুধুই রপ্তানি আয়ের ক্ষেত্রে পিছিয়েছে। প্রতিটি মাসে প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, তবে জানুয়ারি মাসে 3.61 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে যে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়। ডিসেম্বর মাসের প্রবৃদ্ধি 14.23% পিছিয়ে থাকার বিপরীতে জানুয়ারি তা কমে 1.35 এসে দাঁড়িয়েছে। এই মাইনাসের দিক থেকে যেটা ছিলাম সেটা একটু কিছু অংশ কমে আসছে। আশা করি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এক্সপোর্টের ধারাবাহিকতাটা যদি ঠিক থাকে, তাহলে আমরা অলমোস্ট ওভারকাম করতে পারবো লাস্ট সিজনের মতো। বায়ারও আমাদেরকে হোপ দিচ্ছে, মানে ইলেকশন শেষ হয়ে গেলে তারা অর্ডারগুলো প্লেস করবে। আশা করি আমরা যে ধারাবাহিকতাটা আছে সেটা পুনরুদ্ধার করে ভালোভাবে আমরা চালিয়ে যেতে পারবো। যে
অর্ডারগুলো পাবো সেগুলো কিন্তু আমরা মার্চ এপ্রিল মে পর্যন্ত আমরা এই সিজনটাও কিন্তু আমরা কাভার দিতে পারবো। গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য মতে 4 মৌসুম নির্ভর গার্মেন্টস ব্যবসায়ী স্প্রিং ও সামার মৌসুমে রপ্তানি আয় তুলনামূলক বেশি আসে। এইবারও তার ব্যতিক্রম হয়নি। চলমান স্প্রিং মৌসুমে প্রস্তুতকৃত পণ্য জানুয়ারি পার হয়ে পুরো ফেব্রুয়ারি মাসেই চলবে শিপমেন্ট। তেমনি মার্চ থেকে শুরু হওয়া সামার সিজনের কাঁচামাল কারখানায় আসতে শুরু করেছে, কিন্তু এর মাঝে শুরু হয়েছে বন্ধ ধর্মঘট সহ নানামুখী জটিলতা। সামার প্রোডাকশনে যাই, অর্ডার প্লেসমেন্টগুলো বেসিক্যালি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অনওয়ার্ড শুরু হয়। উইন্টার সিজনের বেসিক্যালি প্রোডাক্টগুলো হয় হেভি জ্যাকেট, হেভি উইন্টার ওয়্যার। সামারে আমরা প্রোডাকশন করি বেসিক্যালি ইন লাইট হেভি লাইট ওয়েট প্রোডাক্ট লাইক টি শার্টস, শর্টস অ্যান্ড আদার লাইট জ্যাকেট। অর্ডারের পরিমাণ কিছুটা বাড়লো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী জটিলতায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো আস্থা রাখতে পারছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে টানা 5 দিন ধরে কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। তার জের এসে পড়েছে তৈরি পোশাক রপ্তানিতে। বাংলাদেশের আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপরে আমাদের কাস্টমারদের খুব একটা বেশি আস্থা এখন নেই। এখন সার্বিকভাবে আমরা অনেক সময় টাইম ফ্রেমে ডেলিভারিও করতে পারছি না। বন্দরের বিষয়টা আমাদের জন্য সাংঘাতিক একটা খারাপ বার্তা গেছে। এই বন্দর 5 দিন বন্ধ থাকা, দেশের অর্থনীতিটাই মূলত বন্ধ। তো পুরো অর্থনীতিকে জিম্মি করার মতো অবস্থা যদি একটা দেশে থাকে, সে দেশের প্রতি বিদেশি কাস্টমারদের আস্থা থাকার কোনো কারণ নেই। তো এই অবস্থায় বন্দর পরিস্থিতি স্বাভাবিক সমাধান করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প দেখছে না বিজিএমইএ। এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠি দিতে শুরু করেছে সংগঠনটি। ধীরে ধীরে অর্ডার বাড়তেছে। যদি এই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হয় তাহলে বায়ারদের কনফিডেন্ট ফিরিয়ে আনতে হবে। এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রাখতে হবে আমাদেরকে। এরপরে সামনে নির্বাচন, এরপরে হচ্ছে আমাদের যে আপনার পোর্টের যে এখন যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। বায়াররা যদি কনফিডেন্ট হারায় ফেলে তাহলে তো তারা এখানে আসবে না। এখানে 2024-25 অর্থ বছরের 7 মাসে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো। চলতি অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছে 22.98 বিলিয়ন মার্কিন ডলার। সে অনুযায়ী প্রবৃদ্ধি পিছিয়েছে 2.43%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। 8 ঘন্টা সময় বেঁধে দিয়ে খান ইউনিসে আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই দিন গাজা সিটির জেইতুন এলাকাতেও হামলা চালায় দখলদাররা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এরপর এলাকাটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাসিন্দারা জানান, হামলার শিকার ভবনটি স্থানীয় একটি স্কুলের বিপরীত পাশে অবস্থিত, যেখানে আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বাস্তুচ্যুত মানুষ। 8 ঘন্টার মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই সেখানে হামলা করা হয়। একই দিন গাজা সিটির জৈতুন এলাকাতেও একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কোনো ধরনের প্রমাণ ছাড়াই সেখানে হামাসের অবকাঠামো ছিল বলে দাবি করে দখলদাররা। তবে হামলার আগে ভবনটি খালি করায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গেল অক্টোবরে হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে গাজা সিটিতে তীব্র হচ্ছে পানির সংকট। প্রধান সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ নিরাপদ পানির উৎস পাচ্ছেন না। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের 85% বেশি এলাকায় নিয়মিত পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, নিরাপদ পানির সংকট দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ, যাদের বেশিরভাগই হাউথি আন্দোলনের সমর্থক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শহরের সাবিন স্কোয়ারে সমবেত হন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। এরপরে ইলেকশন যখন চলে যায় তখন বাইতে দূরের কথা, একটু সালারও মর্যাদা দিতে রাজি হয় না। জনগণের সম্পদ তারা যুগ যুগ ধরে লুণ্ঠন করে নিয়ে গেছেন। আপনারা জানেন, গত 15.5 বছরে
কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাগুলা কার? 18 কোটি মানুষের। রাস্তায় যিনি ভিক্ষা করেন এই টাকাতে তার অংশ আছে, আজকের জন্ম নেওয়া শিশুর অংশ আছে। রাষ্ট্রীয় আয়ের 3 খাত, একটা হলো ট্যাক্স, বিদেশি অনুদান আর বিদেশি সাহায্য। এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল গঠন হয়। এই 3টাতে সমস্ত মানুষ শরিক। এরা জনগণের টাকা চুরি করেছে, তারা বড়লোক হয়েছে, দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয় নাই, এই জন্য পরিবার শুদ্ধ টাকা শুদ্ধ বিদেশে পাঠাই দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না, এখানেও চাঁদাবাজি হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের গুণ হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকা রুজি করবো, শুরুতেই তো তাকে 100 টাকা আমার দিতে হলো। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে, সেখানে কথা বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কর্মসংস্থান বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা সহ 9 বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিএনপির ইশতেহার। নির্বাচনে জয়ী হলে এককভাবে গঠন করবে সরকার, রয়টার্সকে তারেক রহমান। আজ উত্তরের 3 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। জনসভাস্থলে নেতাকর্মীর ঢল। দাঁড়িপাল্লার প্রচারণায় হবিগঞ্জের জনসভায় যোগ দিয়েছেন জামায়াত আমির। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।